আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আমি একটা ভাবনা ভাবছি, সেই ভাবনাটা নিয়েই আপনাদের সামনে কথা বলবো যে দিল্লি সফরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর প্রথমেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে বৈঠক কেন? আমি গতকাল রাত থেকে বিষয়টা ভাবছি, সেই ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। মূলত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা পার করছি। আর সবচেয়ে বড় কথা, দক্ষিণ এশিয়ার চাইতেও আমরা বাংলাদেশের রাজনীতিতেও একটা খুব বড় গুরুত্বপূর্ণ সময় পার করছি। আপনি যদি এটাকে ক্রান্তিকাল বলেন তাহলে ভুল হবে না। বাংলাদেশের নবগঠিত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 2 দিনের সফরে এখন দিল্লিতে অবস্থান করছেন। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছানোর পরই তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকের নির্যাস কি? কেন এই সফরকে ঢাকা থেকে যাত্রা বিরতি বলা হচ্ছে, অথচ দিল্লিতে একে দেখা হচ্ছে নতুন সম্পর্কের সেতু বন্ধন হিসেবে? আরও বিস্তারিত আলাপ করার আগে বলতে চাই যে বাংলাদেশ নিয়ে ভারতের নিরাপত্তাটাই হচ্ছে প্রধান ইস্যু, সবচেয়ে বড় ইস্যু। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের নিরাপত্তাটাই হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের প্রধান এজেন্ডা বা প্রধান ইস্যু। যার কারণে খলিল গতকাল সন্ধে 6টায় দিল্লিতে পৌঁছানোর সাথে সাথে তার কিছুক্ষণ পরে তাকে পিক করে নিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নিয়ে তার ডেরায় নিয়েছেন, খাইয়েছেন, নৈশভোজ করিয়েছেন এবং কিছু সুস্পষ্ট বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন আমরা আরও বিস্তারিত যাচ্ছি। দিল্লিতে পৌঁছানোর পর খলিলুর রহমানের প্রথম কর্মসূচি ছিল অজিত দোভালের সাথে বৈঠক। আরেকবার চিন্তা করুন একটু, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, খলিল হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, অজিত দোভাল হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত, নিরাপত্তা সংশ্লিষ্ট বা প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বা এই ধরনের কোনো কেউ কিন্তু নেই। বৈঠকটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই অ্যালার্মিং। দিল্লির সরকারি সূত্র বলছে এই বৈঠকে অত্যন্ত স্পষ্ট ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ভারতকে এই মর্মে বড় ধরনের আশ্বাস দিয়েছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীকে আর সহায়তা করা হবে না। প্রসঙ্গটা কেন বারবার আসে? 2001-06 আমলে বাংলাদেশে ক্ষমতায় ছিল এই তারেক রহমানের যে বিএনপি, তার মা তখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তারেক রহমানও একটি গুরুত্বপূর্ণ, মানে সরকারি কোনো পদে না থাকলেও দলের ভেতরে নেপথ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এবং সেই সময় দিল্লির সাথে একটা টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয়েছিল। এমনকি উত্তর পূর্ব ভারতের এই 7 রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই জায়গাটা এখনো ভারত ভুলতে পারে না। যার কারণে আপনি যত যাই বলুন না কেন, প্রধান ইস্যু নিরাপত্তা। এই জন্যই নিরাপত্তা উপদেষ্টার সাথে প্রথম বৈঠক। বাংলাদেশ ইতিমধ্যে আশ্বাস দিয়েছে যে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে না। শুধু তাই নয়, প্রতিবেশী দেশে ইসলামী জঙ্গিবাদের নাশকতা ঠেকাতেও ঢাকা কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। খলিল সাহেব অজিত দোভালকে এই ধরনের কড়া প্রতিশ্রুতি দিয়েছে। মজার বিষয় হলো, সম্প্রতি ভারতে গ্রেপ্তার হওয়া বেশ কিছু পাকিস্তানি জঙ্গিকে জেরা করে জানা গেছে তারা বাংলাদেশকে ট্রানজিট বা ভিত্তি হিসেবে ব্যবহার করে নাশকতার জাল বুনছিল। ভারত এই সংক্রান্ত সমস্ত ইনপুট বা গোয়েন্দা তথ্য খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ নিরাপত্তার ইস্যুতে 2 দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
আপনারা হয়তো জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে খলিলুর রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন তখন থেকে অজিত দোভালের সঙ্গে তার একটি ব্যক্তিগত ও পেশাদার সম্পর্ক তৈরি হয়েছিল। থাইল্যান্ডে প্রথম তাদের দেখা হয়েছিল, এরপরে খলিলুর রহমান দিল্লি সফর করেছিলেন, যার কারণে অজিত দোভালের সাথে একটা পূর্ব পরিচয় বা পূর্ব সম্পর্ক রয়ে গেছে। বর্তমানে খলিলুর রহমান যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তখন সেই পুরনো যোগাযোগকে কাজে লাগিয়ে দুই দেশের অমীমাংসিত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। মঙ্গলবার সন্ধে 6টার কিছুক্ষণ আগে খলিলুর রহমান দিল্লিতে নামেন। তার সাথে রয়েছেন প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দিল্লিতে পৌঁছানোর পরই দোভালের আমন্ত্রণে এক বিশেষ নৈশভোজে অংশ নেন তারা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নৈশভোজ কেবল সৌজন্য নয়, বরং সম্পর্কের বরফ গলানোর এক বড় মাধ্যম। এই বৈঠকে পদ্মাপাড়ের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং নির্বাচনকালীন অস্থিরতা নিয়েও আলোচনা হয়েছে। খলিলুর রহমান ভারতকে আশ্বস্ত করেছেন যে বিএনপি সরকারের আমলে আগের মতো সংখ্যালঘু নির্যাতনের পুনরাবৃত্তি ঘটবে না। আজ বুধবারও অত্যন্ত ব্যস্ত সময়ে পার করছেন খলিলুর রহমান। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তার পৃথক পৃথক বৈঠক, ইতিমধ্যে দু একটা বৈঠক হয়েও গেছে। এই বৈঠকগুলোর মূল এজেন্ডায় থাকতে পারে গঙ্গা ও তিস্তার বহুল আলোচিত জল বন্টন চুক্তি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সমস্যা নিয়ে নতুন সরকারের অবস্থান এবং ভারতের সদিচ্ছা দুই দেশই যাচাই করে নিতে চায়। এছাড়া জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক ভারসাম্য নিয়েও ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করা হচ্ছে। এই সফরের সবচেয়ে কৌতূহলোদ্দীপক অংশ হলো আগামীকালকের পরিকল্পনা। আগামীকাল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান একই বিমানে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাস যাবেন। তবে এই সফর নিয়ে একটি বিষয় খুব লক্ষণীয়, সেটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে বলছে একটি যাত্রা বিরতি, অর্থাৎ ঢাকা বোঝাতে চাইছে তাদের মূল গন্তব্য মরিশাস। দিল্লি সফরটি কেবল পথিমধ্যে একটি বিরতি। কূটনৈতিক মহলের একটি অংশ মনে করছে তারেক রহমান সরকার ভারতের সাথে দ্রুত সম্পর্ক করতে চাইলেও ঘরে এবং বাইরে কিছু ভারসাম্য রক্ষা করছেন। একদিকে চীন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি, অন্যদিকে দেশের অভ্যন্তরে জামাতে ইসলামী বা এনসিপির মতো দলগুলোর ভারত বিরোধী মনোভাব, সব মিলিয়ে তারেক রহমান হয়তো এখনই খুব ঘনিষ্ঠ কোনো ইমেজ দিতে চাইছেন না। বিশ্লেষকরা বলছেন দিল্লি যেখানে খুব দ্রুততার সাথে নতুন সরকারের সাথে সখ্যতা গড়তে চাইছে, ঢাকার তরফে ততটা আন্তরিক প্রত্যুত্তর কি মিলছে? অনেকে একে ভারতের ব্যাকুলতা হিসেবেও দেখছেন। কারণ খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে জয়শঙ্করের ঢাকা সফর কিংবা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ওম বিড়লার মতো ব্যক্তির উপস্থিতি ভারত বারবার বন্ধুত্বের বার্তা দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং স্বার্থের ভিত্তিতে সম্পর্কের স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু পর্দার আড়ালে বিএনপি সরকারের ভেতরের একাংশের ভারত বিরোধিতা এবং আঞ্চলিক রাজনৈতিক মেরুকরণ এই সফরকে কিছুটা সতর্ক অবস্থানে রেখেছে। তা সত্ত্বেও 10-12 এপ্রিলের মরিশাস সম্মেলন এবং এই দিল্লি সফর যে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি রচনা করবে তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথিত এই সফরকে কেবল একটি যাত্রা বিরতি, নাকি এটি ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা? প্রত্যাশা ছিল যে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বাংলাদেশের অনেক কিছু পাল্টে যাবে, কিন্তু যেভাবে প্রত্যাশা করা হয়েছিল সেইভাবে কিন্তু পাল্টেনি। এখন প্রশ্ন হচ্ছে যে খলিলুর রহমানের এই সফর পরবর্তী সময়ে কি অনেক কিছু, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন বন্ধ, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একটা ইতিবাচক ভাবধারা আসা, ভারত বিরোধিতা মুখে মুখে বন্ধ, পুরোপুরি ভারত বিরোধিতা বন্ধ ইত্যাদি নানান বিষয় নিয়ে ভারত যে জিনিসগুলো বাংলাদেশের কাছে প্রত্যাশা করে, চায়, এই সফরের পরে কি
সেগুলোর অগ্রগতি আমরা দেখতে পাবো নাকি ভিন্ন কিছু? কারণ আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু আছে। ইউনূস আমলেও খলিলুর রহমান ভারত সফর করেছিলেন, তখনও ভারত সুস্পষ্ট কিছু গাইডলাইন, তথ্য, উপাত্ত শেয়ার করেছিল। কিন্তু খলিলুর রহমান সেই সফরের পরে এসে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু পাল্টায়নি। এখন তারেক রহমান সরকারের সময় সেই ঘটনায় পুনরাবৃত্তি ঘটে কিনা, বাংলাদেশ পরিস্থিতি পাল্টায় কিনা নাকি পাল্টে যায়, সেগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করব এবং দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।